22 ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। এবারে নির্বাচনে মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভীর পক্ষে লড়ছেন সংসদ সদস্য শামীম ওসমান, তার পক্ষে লড়ছেন। এখন এতটাই সখ্যতা যে তাদের এমনকি তিনি সেলিনা হায়াত আইভীকে শাড়ি পর্যন্ত উপহার দিয়েছেন। বলেছেন প্রধানমন্ত্রী নির্দেশ দিলে সংসদ সদস্য পদও তিনি ছেড়ে দিতে রাজি আছেন আইভীর কারণে, তার প্রচারণার কারণে। যদিও 4 বছর আগে দৃশ্যপটটা ছিল সম্পূর্ণই ভিন্ন, একে অন্যের বিরুদ্ধে মারণমুখী ছিলেন তখন এই দুই নেতা নেত্রী। অপরদিকে নারায়ণগঞ্জের 7 খুনের মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাকওয়াত হোসেন খানকে মেয়র পদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি। সাকওয়াত হোসেন খান সম্পর্কে সেলিনা হায়াত আইভী বলেছেন তিনি নারায়ণগঞ্জের কেউ নন, ভাড়াটে প্রার্থী হয়ে বিএনপির পক্ষে নেমেছেন। অন্যদিকে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান 4 বছর আগের ঘটনা তুলনা করে বলেছেন শামীম ওসমান এবার আইভীর সঙ্গী হওয়ায় দৃশ্যপট বদলে গেছে। প্রতিবারের মতো এবারও চরম নাটকীয়তায় ভরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কি ঘটতে যাচ্ছে সেটাই এখন দেখার বিষয়। জনতন্ত্র গণতন্ত্রে স্বাগত জানাচ্ছি আমি সামিয়া রহমান, এবং আমার সাথে আছেন, দর্শক বুঝতেই পারছেন, আমার সাথে আছেন শামীম ওসমান, সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। ওয়ালাইকুম আসসালাম। এবং আছেন তৈমুর আলম খন্দকার, সভাপতি নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনেক প্রশ্ন আছে, আমি শামীম ওসমান আপনাকে দিয়ে যদি শুরু করি, আপনি কি আইভীকে যোগ্য প্রার্থী মনে করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে? জি, অবশ্যই যোগ্য প্রার্থী মনে করি। বিকজ অফ যোগ্য প্রার্থী দেখেই তো তাকে আমাদের দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং জননেত্রী শেখ হাসিনা তার হাতে নৌকাও তুলে দিয়েছেন, তার যোগ্যতার কারণেই দিয়েছেন। আপনি তাকে যোগ্য প্রার্থী মনে করছেন, আপনার চেয়ে যোগ্যতর মনে করেন? অ্যাকচুয়ালি যোগ্যতর আমি যদি এই মুহূর্তে বলি, নির্বাচন যেহেতু হচ্ছে আর আমি তো সিটি কর্পোরেশনের পদপ্রার্থী না, আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের সকলকেই আমার চেয়ে যোগ্য মনে করি। আমি মনে করি এই পৃথিবীতে যত মানুষ আছে সবার কাছে আমার কিছু শেখার আছে, জানা আছে, আর এটা বিশ্বাস করি বিধায় আমি সকলকেই মনে করি, সর্বস্তরের সাধারণ মানুষকেও মনে করি যে তারা আমার চেয়ে যোগ্য। আপনি মনে করছেন যে সবাই আপনার চেয়ে যোগ্যতর এবং সেলিনা হায়াত আইভীও আপনার চেয়ে যোগ্যতর, কিন্তু সেটি প্রধানমন্ত্রী বলেছেন বলে 2011 সালে যখন হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে আপনাদের মধ্যে তুমুল একটা প্রতিদ্বন্দ্বী আচরণ, একে অন্যের বিরুদ্ধেই একটা প্রতিদ্বন্দ্বী আচরণ ছিল। তখন কি আসলে দলের সাপোর্টটা আপনার দিকে ছিল বলে সেলিনা হায়াত আইভী? নট অ্যাট অল। আপনি একটু লক্ষ্য করে দেখেন 2000 যে নির্বাচন হয়েছিল 11তে বোধহয়, সম্ভবত 11তে যে নির্বাচন হয়েছিল, আমি কিন্তু একবার আইভীকে নিয়ে কোনো কথা বলিনি। ফ্রম দ্য বিগিনিং আমি বলেছি আমার ছোট বোন। আমার নির্বাচনটা ছিল বিএনপির বিরুদ্ধে, নট তৈমুর ভাইয়ের বিরুদ্ধেও না, বিএনপির বিরুদ্ধে আমার নির্বাচনটা ছিল। যে বিএনপির অত্যাচার, নিপীড়ন, অবিচার, তার বিরুদ্ধে আমার নির্বাচনী কৌশল ছিল, কিংবা আমার চাহিদা ছিল যে বিএনপিকে মানুষ যে পছন্দ করে না সেটা প্রমাণ করা। এবং সেই ক্ষেত্রে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আমি ধন্যবাদ জানাই, উনি আমাকে যথেষ্ট সম্মানিত করেছেন। এই কারণে বলবো সম্মানিত করেছেন যে আমার মতো একটা ছোট্ট মানুষ, জননেত্রী শেখ হাসিনা, দেশরত্ন শেখ হাসিনার জাতির পিতার কন্যার সারা বাংলাদেশে 2 কোটি কর্মী আছে, তার মধ্যে আমি ছোট্ট একটা কর্মী এবং একটা পিনার্স। এই পিনার্সের জন্য বিএনপি নেত্রী, উনি প্রধানমন্ত্রী ছিলেন, উনি বিএনপির নেত্রী, এত বড় দলের নেত্রী, উনি রাত 12:30টার মধ্যে জেগেছিলেন। জেগে থেকে ওনার দলের আরেকজন প্রার্থী, আমার বড় ভাই, সিনিয়র মোস্ট, নারায়ণগঞ্জ এখন সমান, ওনাকে 12:30টার সময় বসিয়ে দিতে হয়েছে, যেটা আজকে ওনারা বলছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। কেন? আজকেও দেখলাম বিএনপির উপদেষ্টা বললেন, দুদু সাহেব বললেন আপনি জিতে যেতে পারেন এরকম একটা, আমি জিতে যাব দেখে টু প্রোটেক্ট শামীম ওসমান, তারা আমার বিরুদ্ধে প্রার্থী তৈমুর ভাইকে বসিয়ে দিয়েছিল। এবং আমি খুব কষ্ট লেগেছিল সেদিন, যে তৈমুর ভাইকে সেদিন বলতে হয়েছিল যে কোরবানির গরুকেও কোরবানি করার আগে গোসল করানো হয়, আমাকে সেই সুযোগটা দেওয়া হয়নি। Actually, politics is very cruel and very kind. Politics is very cruel and kind, and sometimes politics is very cunning also. Conflicting also. ওনাকে ধন্যবাদ দিয়ে নিই। তো সেই কারণে একজন আদর্শিক কর্মী হিসাবে উনি যেটুকু আমাকে মূল্যায়ন করেছেন আমার বিএনপি নেত্রী, এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি বিএনপি নেত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন, কিন্তু আপনি একটু আগে একটা প্রশ্ন তো মানে কথা বললেন, কমেন্ট করলেন, আমাদের না কথার মাঝখানে কথা বলে ফেলা অভ্যাস, শুধু আমরা খোঁচাতে থাকি। আপনি বললেন যে সে সময় আপনি আইভীর বিরুদ্ধে কিছু বলেননি, সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে, কিন্তু আমি শুনেছি, গণমাধ্যমে শুনেছি আপনি বলেছেন তাকে করাপশনের নায়িকা, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। নট অ্যাট অল। আমি ওর সাথে যে অ্যাকচুয়ালি দেখেন, রাজনীতি তো একটা লং টার্মসের ব্যাপার, তাই না? পলিটিক্সে পার্সোনাল এনিমিটি কিছু থাকে না। করাপশনের কথা আমি বলেছি, ট্রু, আমি পার্লামেন্টারি করাপশনের কথা বলেছি, বাট ইট ইজ আফটার দ্য ইলেকশনস। আর আওয়ামী লীগ এমন একটা পার্টি, যেই পার্টি
আমাদের নেত্রী আমাদের শিখিয়েছেন, হোয়াট এভার ইট ইজ। আপনি দেখেন আমাদের মন্ত্রীর বিরুদ্ধেও করাপশনের চার্জ হয়েছে, একজন এমপিকে করাপশনের কারণে ভিতরে যেতে হয়েছে, রানিং এমপিকে করাপশনের কারণে ভিতরে যেতে হয়েছে। সো আমাদের দলের যে শিক্ষা এবং আদর্শ এবং শেখ হাসিনা যেটা চাচ্ছেন, হোয়াট এভার ইট ইজ, সেটা আমি শামীম হই কিংবা যে কেউ হোক না কেন, যদি কোথাও কোনো কারাপশন থাকে সেটার বিষয়ে আমাকে ভয়েস রেজ করতেই হবে। বিকজ আমি তো শুধু একটা দলের হয়ে কথা বলতে পারবো না এমপি হওয়ার পরে, আমাকে তো কথা বলতে হবে রাষ্ট্রের হয়ে। তো যেই জায়গাগুলিতে আমি অনিয়ম চোখে পড়েছিল সেই জায়গাটি আমি পার্লামেন্টে তুলে ধরেছি। তার মানে এইটা প্রমাণিত হয় না যে শি ইজ কারাপ্টেড। যতক্ষণ পর্যন্ত কোনো জিনিস আদালতে কিংবা বিচারিক মামলা নিষ্পত্তি না হয় ততক্ষণ পর্যন্ত আমি কাউকে অ্যাকিউজ করতে পারি না। যে অ্যাকিউজেশনটা আপনি করেছেন গণমাধ্যমে প্রকাশ্যে বলেছেন। হ্যাঁ, আমি পার্লামেন্টে বলেছি যে এখন ধরেন একটা মিনিস্ট্রিতে কিংবা ধরেন এই আপনার যে এই নিউজ 24-এ, সেটা কি ক্ষণিকের উত্তেজনা বশত বলছেন না, নাকি আসলে আমি সংসদে যে প্রশ্ন আপনি মনে করছিলেন সেই সময় তিনি কারাপ্টেড? এটা না, সংসদে আমি প্রশ্ন করেছি, আমি আমার প্রশ্নের উত্তরে স্যাটিসফাইড হই নাই, দ্যাটস ওয়াই আমি এটা বলেছি। এবং জাতীয় সংসদে তো বই আকারে ছাপিয়ে দেওয়া হয়, সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সেটা তদন্ত হচ্ছে। তদন্ত শেষ যেহেতু হচ্ছে, সে কারণে তদন্ত শেষ হওয়ার আগে অ্যাজ এ আইন ল মেকার হিসাবে আমার কিছু বলা উচিত না। আপনি এই বিষয়ে বলতে চাইছেন না, যেহেতু এটা তদন্তাধীন বিষয়, সেই জন্য আপনি বলতে চাইছেন না। কিন্তু আমি একটা বিষয় শুধু একটু জানতে চাচ্ছি, যদিও এটা তদন্তের মধ্যে রয়েছে, কিন্তু আপনি তাকে কারাপ্টেড মনে করতেন বা এরকম একটা ধারণা আপনার মধ্যে তৈরি হয়েছিল? না, এটা স্পেসিফিকলি আইবির বিরুদ্ধে না, কিন্তু আমার কথাটা ছিল সিটি কর্পোরেশনে কারাপশন হয়েছে। সিটি কর্পোরেশনে এখন ধরেন, তাহলে এটা যদি স্পেসিফিক তার বিরুদ্ধে না হয়ে থাকে, তাহলে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার রুচি, তার কালচার নিয়ে কেন প্রশ্ন তুলেছিলেন? না, রুচি কালচার নিয়ে প্রশ্ন করি না। আসলে যেটা 71 টিভিতে যেটা হয়েছিল সেটা সবাই দেখেছে। এখন দেখেন, একটা বাড়ি, দুই ভাই বোন ঝগড়া হয়, মা ছেলে ঝগড়া হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, আমাদের মধ্যে ঝগড়া ছিল। তো আমাদের আদর্শিক মা তো শেখ হাসিনা, যার কাছ থেকে রাজনীতি শিখেছি। তার মানে নেত্রী বলাতে আপনাদের মধ্যে নেত্রী বলাতে না, যে বিষয়টা হচ্ছে যে বিষয়টা আদর্শিক। আমার কাছে কিন্তু এখানে আইভি কোনো ফ্যাক্টর না, সাবজেক্টটা কিন্তু আইভি না, সাবজেক্ট হলো আমার আইডিওলজি, আমার লয়ালিটি টু আমার পার্টি। আমি মনে করেছি যে আমার যতক্ষণ আমি যেই দলটা করবো, আমি মনে করি প্রত্যেকটা দল কিংবা যে কোনো ব্যক্তি, আপনি যেখানে কাজ করেন এই প্রতিষ্ঠানে, আপনার কিন্তু এই প্রতিষ্ঠানের প্রতি লয়ালিটি থাকা উচিত। আর নাহলে ইউ ক্যান কুইট, আপনি চাকরি ছেড়ে দেবেন। আমি আমার দল যেটা করি, আমার নেত্রীর উপর আস্থা আছে, কারণ আমি ওনার কাছ থেকেই সব কিছু শিখেছি, মানুষকে ভালোবেসে মানুষকে জন্য রাজনীতি করা, এবং যত ভালো জিনিসটা শিখেছি আমি ওনার কাছে শিখেছি। সো উনি যদি সব কিছু হারিয়ে ধৈর্য ধরতে পারেন, তাহলে এইটুকু ধৈর্য আমি ধরতে পারবো না। তাহলে নেত্রী চাইলে আসলে আওয়ামী লীগের মধ্যে যত অভ্যন্তরীণ কোন্দল আছে সেটি সব দূর করা সম্ভব। ইটস ডিপেন্ড যে কে কতটুকু লয়াল, ইটস ডিপেন্ডস। এই দলে তো সামিয়া, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, কামরুজ্জামান আর মনসুরের মতো লোক ছিলেন। আমার বাবা তাদের সাথে জেলে এক রুমে ছিলেন। যখন তাদেরকে গুলি করা, হত্যা করা হচ্ছিল, তখন তারা চিৎকার দিয়ে বলেছিলেন যে আমাকে হত্যা করো, আমাদেরকে, আমরা মরেও প্রমাণ করতে চাই আমরা শেখ মুজিবের লোক ছিলাম, আছি এবং থাকবো। ওই রুমেই কিন্তু আমার বাবার স্ট্রোক করেছিল, সেম রুমে। আবার মজার কথা, এই দলে কিন্তু খন্দকার মোস্তাকও ছিলেন। সো ইটস ডিপেন্ডস যে কে কেমন। তাহলে আমি একটু আসলে জানতেই চাই, এবং আমার ধারণা জাতীয় জানতে চাই যে নেত্রী কি বললেন। আপনি লয়াল, আপনি বলছেন, কিন্তু নেত্রী কি বললেন যে এত বিরোধ আপনাদের মধ্যে ছিল, সেটি আসলে আপনি তার হয়ে প্রচারণা করছেন, তাকে শাড়ি পাঠাচ্ছেন, বিনিময়ে আইসক্রিম খাওয়ার কথাও শুনছি আমরা, সেটি আসলে কি বললেন যে আপনাদের এত বিরোধ মিটে গেল? দেখেন, আইভি মেয়র ছিল, যদি আল্লাহর হুকুম হয় আরেকবার হবে, আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না, কিচ্ছু না। সূরা আল বাকারাতে 59 নম্বর আয়াতে লেখা আছে পরিষ্কারভাবে যে আল্লাহর নির্দেশ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। গ্রেটার ইন্টারেস্টটা কি? গ্রেটার ইন্টারেস্টটা হচ্ছে যে দেশটা সামনের দিকে এগোচ্ছে, নারায়ণগঞ্জ এই দেশটারই একটা অংশ কিন্তু। সো আমাদের একটা ভিশন আছে, আমার কাছে কিন্তু আমার দেশ আমার নারায়ণগঞ্জ, বিকজ আমি নারায়ণগঞ্জ এমপি। সো আমরা চাই যে আমাদের নারায়ণগঞ্জটা আগের জায়গায় ফিরে আসুক। আমরা টোটাল যে রেভিনিউ হয় সারা বিশ্বে বাংলাদেশে, তার 25% আমরা দিই, আমাদের গার্মেন্টস সেক্টরের দিই, কিন্তু আমরা সেভাবে ওইভাবে পাইনি। যতগুলি কাজ হয়েছে আওয়ামী লীগ আমলেই হয়েছে, বড় কাজ যা হয়েছে এই জননেত্রী শেখ হাসিনা, এই কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের নেত্রী মনে করেছেন যে আইভি, শি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট। যেহেতু উনি মনে করেছেন, আমি বিশ্বাস করি, আমার চেতনায় বিশ্বাস করি, আমার যেখানে চিন্তার শেষ সেখান থেকে আমার নেত্রীর চিন্তার শুরু, সেই বিশ্বাস আমার তার প্রতি আছে। তাই আমি ওনার বিশ্বাসটাকেই আমার বিশ্বাস হিসেবে দেখতে চাই, এবং আমি মনে করি উনি যেটা বলবেন
কারণ উনি না থাকলে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার পেতাম না, উনি না থাকলে আমরা যুদ্ধাপরাধীদের বিচার পেতাম না, উনি না থাকলে বাংলাদেশের জিডিপি আজকে 7.1 হতো না, উনি না থাকলে পৃথিবীর মানচিত্রে আমরা দাঁড়িয়ে বলতে পারতাম না আজকে যে সারা পৃথিবীকে দেখিয়ে যে পৃথিবী দেখো আমরা উন্নত জাতি, আমরা সামনের দিকে এগিয়ে আসছি। তার মানে গ্রেটার ইন্টারেস্টে নেত্রী বলছেন বা দল মনে করছে যে সেলিনা হায়াৎ আইভী যোগ্যতর প্রার্থী, সেক্ষেত্রে আসলে আপনি তাহলে কম যোগ্যতর তার চাইতে? আমি মনে করি আমি আইভীর চেয়ে অনেক কম যোগ্য, বিকজ আই এম নট ক্যান্ডিডেট। যদি যোগ্য হতাম আইভীর চেয়ে, তাহলে আমি ক্যান্ডিডেট হতাম। আচ্ছা, যেহেতু মনোনয়ন পাননি সেই জন্য আমি তো মনে চাই না। মানে তার আগে আপনাদের আলোচনা হয়েছে? না, আমি নমিনেশন চাই না। মেম্বার অফ পার্লামেন্ট মেয়রে চাবে কেন? মেম্বার অফ পার্লামেন্টের স্ট্যাটাস তো অনেক উপরে। আমি তো এমপি আছি, আমি তো জনগণের জন্য কথা বলছি। মেয়র হচ্ছে একটা নির্দিষ্ট এলাকার জন্য, আর একজন মেম্বার অফ পার্লামেন্ট। আপনি মনে করছেন এই ক্ষেত্রে সেলিনা হায়াৎ আইভী যোগ্যতর, এবং নেত্রী যেহেতু মনে করছেন কোন একটা ভিশনকে সামনে রেখে দাঁড়াচ্ছেন এবং তার জন্য আপনি প্রচারণা চালাচ্ছেন? অফকোর্স আমি শুধু এটা বলি না, আমি খুব দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমি মনে করি যে আইভী আমার ছোট বোন। ভুল ত্রুটি পৃথিবীতে সবার থাকবে, আপনার আছে, আমার আছে, একমাত্র শয়তান আর ফেরেশতা ছাড়া সবারই ভুল ত্রুটি আছে। সেই ভুল ত্রুটিকে ঊর্ধ্বে উঠে আমি মনে করি শি ইজ বেটার দ্যান মি। তাহলে সেই গ্রেটার ইন্টারেস্ট বা যোগ্যতর যে কথাটি বলছেন, সেই পার্সপেক্টিভ থেকে এখন সেলিনা হায়াৎ আইভীকে আসলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তার যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে ছিল, করাপশন, আপনার যেগুলো বলা, বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা রুচি, সেগুলো আসলে ঝেড়ে ফেলে তিনি এখন নিজেকে যোগ্যতর হয়েছেন, নাকি এটি আসলে দলের চিন্তায় তিনি যোগ্যতর হয়েছেন? শুনেন, মানুষ প্রত্যেক দিনই কোনো না কিছু কিছু গেইন করে, ম্যাচুরিটি আসে। একটা ছোট বাচ্চা যখন হাঁটতে শেখে, ও কিন্তু জায়গায় জায়গায় পড়ে যায়, তার জন্য কিন্তু হাঁটা বন্ধ করে না। আইভী তোমার ছোট বোন, রাজনীতি, আমি রাজনীতি করছি, ও আমার চেয়ে 4-5 বছরের ছোট। আমি রাজনীতি করি ক্লাস 8 থেকে, আমি ফার্স্ট ইয়ার থেকে জেল খাটা শুরু করেছি। এখন আমি যদি মনে করি যে আমার পলিটিক্যাল যে চিন্তা চেতনা ওর সাথে আমার মিলে যাবে, তা তো না। ও তো রাজনীতিটা ওইভাবে করেনি, তো হয়তো কিছু ভুল করেছে, হয়তো কিছু ত্রুটি করেছে, হয়তো ওর কারণে কোনো কষ্ট পেয়েছি, মনে কষ্ট পেয়ে হয়তো আমি দুটো কথা বলেছি। ও একলা বলেছে তা তো না, আমিও তো বলেছি। সো এটা আমাদের ব্যাপার, আমাদের ভাই বোনের ব্যাপার না। যখন আপনারা রাজনীতিতে থাকেন, কোনো বিষয়ে প্রতিনিধিত্ব করেন, তখন এটা আসলে দেশের জনগণের ব্যাপার। আমার কষ্টটা যে আমি মুছে ফেলতে পেরেছি এগুলো, এবং সবচেয়ে বড় কথা আমি খুব স্পষ্টভাষী লোক, এই জন্য আমার দুশ্মনও খুব বেশি, আমার বন্ধুও খুব বেশি। এই যে ক্রিয়েশনটা, এই ক্রিয়েশনটা কিন্তু স্পেসিফিকলি এই যে বাংলাদেশে, শুধু আমার না, আইভীর সাথে আমার না, বাংলাদেশের রাজনীতিতে এই ঝামেলা সৃষ্টি করার একটা ক্রিয়েশন কিন্তু দেশের মিডিয়ার একটা স্বভাব হয়ে গেছে। তার মানে আপনি বলছেন যে আপনাদের মধ্যে গন্ডগোল হচ্ছে মিডিয়া তৈরি করেছে? সব মিডিয়া না, যেই মিডিয়াগুলি 111 সৃষ্টি করেছে সেই মিডিয়াগুলি। যেমন গতকাল আমি প্রথম আলো পত্রিকা দেখলাম, আমি নাম ধরেই বলতেছি, সেই পত্রিকা আমি দেখলাম, ওনারা, আপনি বলছেন আমি নেমেছি, আপনি উপস্থাপক হয়ে বলছেন আমাদের দলের সবাই নেমেছে, বিকজ ইউ আর এ নট ইউরো জার্নালিস্ট। আমরা আপনাকে চিনি, আপনার লেখা পড়ি, সেই মেধা আপনার আছে সামিয়া। আমি আপনাকে মানে করছি না, খুশি করার জন্য বলছি, জাস্ট ট্রু। সেইখানে ওনারা আজকে গতকালের পত্রিকায় দেখলেন যে আমাদের নাকি কেউ নামছে না, আইভী একা একা ঘুরছে। বা প্রত্যেকটা মিডিয়াতে দেখা যাচ্ছে, টেলিভিশনে, যে আমাদের প্রতিটা লোক, আমার জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, এভরিবডি উইথ হার। ওনাদের দলের থেকেও নেমেছে, কিন্তু ওনারা লিখছেন নো, শামীম ওসমানের লোক কেউ নামেনি, দে আর নট শামীম ওসমানের লোক। ইয়েস, তৃণমূল আইভীকে চায় নাই, তার চেয়েও বেটার ক্যান্ডিডেট মনে করেছিল আনোয়ার ভাই। তৃণমূল যদি না চেয়ে থাকে, তাহলে গতবার জয় পেল কেমন করে? না, তৃণমূল আইভীকে নমিনেশনে চায় নাই এই কারণে, যাকে চেয়েছিল তার ত্যাগ তিতিক্ষা বেশি, ঠিক আছে? তো আমরা মনে করেছিলাম হি ইজ দ্য বেটার ক্যান্ডিডেট। নৌকা মার্কার থেকে যে দাঁড়াবে সেই নারায়ণগঞ্জে পাশ করবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। হ্যাঁ, এবং বাট কেন, আর বিএনপি যে অবস্থা বাংলাদেশে দাঁড়িয়েছে, যে এই যে কি, এই যে আমি বলি আপনাকে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, ওদের একটা দেখলাম যে আজকে তারা মনে করছে, এটা আমাদের না, আমেরিকান একটা অর্গানাইজেশন, তারা বলছে বিএনপির ভোট আজকে 5% নেমে আসছে। তো কেন? বিকজ অফ তারা যে কাজটা করেছিলেন এই 3 মাসের আন্দোলনে, তারা বাংলাদেশে 185 জন মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিয়েছেন, 500 মানুষকে আগুনে দগ্ধ করেছেন। তো আমি তো বুঝি যে বাংলাদেশের মানুষকে কিন্তু বোকা ভাবার কোনো কারণ নেই, দে আর ভেরি মাচ কনসিয়াস। আপনি মনে করছেন নারায়ণগঞ্জে একচ্ছত্রভাবে আওয়ামী লীগ জয়লাভ করবে? আপনি মনে করছেন? আমি মনে করছি নারায়ণগঞ্জের মানুষ উন্নয়নের পক্ষে থাকবে, নারায়ণগঞ্জের মানুষ শান্তির পক্ষে থাকবে। কিন্তু আপনি আবার এটাও বলেছেন যে নারায়ণগঞ্জের তৃণমূল মানুষ আসলে আইভীকে চায়। তৃণমূল মানুষটা, আমার দলের তৃণমূলের নেতাকর্মীরা চয়েস করেছিল আনোয়ার ভাইকে, বিকজ আনোয়ার সাহেব 75-এর পরে তার ভূমিকা ছিল, উনি আমাদের রাজনৈতিক। দর্শক ফোন নিয়ে নেই, দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি মোবারক বলছি কিশোরগঞ্জ থেকে। জি বলুন।
আমার খুব পছন্দের একজন মানুষ জনাব শামীম ওসমান স্যার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যেখানে আপনারা দুইজন এক হয়ে গেছেন জনাব আইবি এবং শামীম ওসমান, সেখানে আমরা আশাই করতে পারি সামনে নারায়ণগঞ্জ বাংলাদেশের মানচিত্রটাই পাল্টিয়ে দেবে উন্নয়নের। তো সেক্ষেত্রে আপনাদের কি কি লক্ষ্য আছে মানে আওয়ামী লীগের পক্ষ থেকে এই নির্বাচন জয়ের পরে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনাদের লক্ষ্যগুলো। আমরা একটু পরে শুনবো, একটু আমি তৈমুর আলম খন্দকারের কাছে একটু যেতে চাই। পরে আমরা শুনবো দর্শক ওনাদের লক্ষ্যগুলো কি। বাংলাদেশের মানচিত্র পাল্টে দেওয়াটা কিভাবে পাল্টে দেওয়া সম্ভব এটা আমি জানি না আসলে। এই বিশেষ করে বিজয় দিবসের প্রাক্কালে আমরা এই জাতীয় কথা আসলে শুনতে চাই না। তৈমুর আলম খন্দকার, গতবার নির্বাচনের ঠিক 7 ঘন্টা আগেই তো সম্ভবত বিএনপি নির্বাচন বর্জন করে এবং আমরা আপনার কান্না দেখেছিলাম গণমাধ্যমে। আপনি অনেক কান্নাকাটি করেছিলেন এবং আপনি বলেছিলেন যে নির্বাচন বর্জন না করলে আপনি আসলে বিপুল ভোটে জয়ী হতেন। তাই কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। গতবার যে নির্বাচনটা হয়েছিল, এই নির্বাচনে আমার যে স্ট্র্যাটেজি এবং যে বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্ট এবং আমার একটা কনফিডেন্স ছিল যে আমি বিপুল ভোটে পাশ করতে পারতাম। কিন্তু প্রশ্নটা হলো যে আমার মেয়রের চেয়ারে হওয়ার চেয়ে দলের স্বার্থটা এখানে অনেক বড়। দল রাজনৈতিক বিবেচনায় যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এই সিদ্ধান্তটা ভুল কি শুদ্ধ এটা প্রমাণ হয় গিয়ে অনেক পরে। আর রাজনীতিতে জিতে যাওয়াটাই জয়। এখন প্রশ্ন হলো যে দলে নিশ্চয়ই তাদের অনেক বিচার বিশ্লেষণে দেখা গেছে যে ওই নির্বাচনটা করার চেয়ে না করাটাই ভালো। এই জন্য দল আমাকে বসায় দিয়েছে। যে কানাঘুষোগুলো যে শোনা যাচ্ছিল যে শামীম ওসমান বিজয়ী হয়ে যেতে পারেন যদি নির্বাচন বর্জন না করে, সেটি কতটা সত্যি বলে মনে করেন? দেখেন সোমিয়া, আমি এই যে আমাকে কেন বসায় দিল এই বিষয়টা মন খুলে কথা বলেন, আমি তদন্ত করি না। শামীমও মন খুলে কথা বলতে পারবে না। আমিও মন খুলে কথা বলতে পারিনি। কেন পারবো না? উনি কি মন খুলে বলতে পারেননি? আমি একটা দল করি, এই দলের প্রতি আমার একটা কমিটমেন্ট থাকা উচিত। দল আমার সম্পর্কে যা ভালো চিন্তা করবে সেটাই চিন্তা। দল মনে করছে আমাকে এখানে বসায় দেওয়া উচিত এবং এটা তো একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়ালো সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে, যে 7 ঘন্টা আগে একটা ক্যান্ডিডেটকে বসায় দেয় এবং সে এটা বসে যায়। আমি তো মনে করি মেয়রের চেয়ারে বসাচ্ছে, এই যে আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন দলের প্রতি আনুগত্যের, সেটা আমার কাছে অনেক বড়। যেমন ওই সময় কিন্তু আরেকটা সিটি কর্পোরেশন নির্বাচন হইতেছিল, সেটা হলো কুমিল্লা সিটি কর্পোরেশন। সেই কুমিল্লা সিটি কর্পোরেশনের কিন্তু তাকে বলা হয়েছিল যে তুমি নির্বাচনটা করো না, কারণ আমরা নির্বাচনটা আমরা বয়কট করেছি। সে কিন্তু নির্বাচনটা রিজাইন করে গিয়েই সেখানে সে নির্বাচনটা করছে সাক্কু। পরবর্তী কিন্তু দল তাকে আবার ফুলের মালা দিয়ে তাকে গ্রহণ করছে। তো সেটা কি আপনার কাছে কি মানে এটা রিগ্রেট করেন যে আসলে হলে যদি জিতে যেতে পারতেন আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করা হতো? আমি দলের বিরুদ্ধে আচরণ করে আমি কোনো চেয়ার চাই না। দলের প্রতি কমিটেড থেকেই আমি দলের প্রতি কমিটেড থাকতে চান, কিন্তু যেটি বলছিলাম যে কানাঘুষা শোনা যাচ্ছিল যে শামীম ওসমান বিজয়ী হয়ে যেতে পারেন বলে, এটি কি আসলে মনে করেন সত্যি? এটা যারা আমাকে বসাইছেন, যাদের পরামর্শে দেশনেত্রী খালেদা জিয়া আমাকে নির্দেশ দিয়েছেন, এটা তারা ভালো বলতে পারবেন। এটা আমি ওই ব্যাপারে কোনো তদন্ত করি আমি মনে করছি সে যেমন মনে করে মাননীয় প্রধানমন্ত্রী তার মা, আমিও মনে করি দেশনেত্রী খালেদা জিয়া ইজ মাই পলিটিক্যাল মাদার। তার অর্ডারটা আমি ক্যারি আউট করছি। আই নো ইট। আমি শুধু এইটুকুই জানি যে আমি দেশনেত্রী খালেদা জিয়া অর্ডারটা ক্যারি আউট করছি। কেঁদেছিলেন, কষ্ট পেয়েছিলেন এবং অনেকদিন রাজনীতি থেকে আসলে নিষ্ক্রিয় ছিলেন না। আমি 4 দিন পরে আমি মিছিলে গেছি, এই আপনাকে ফুটেজ খোলেন, 4 দিন পরে মিছিলে গেছিলেন। একটা ফোন নিয়ে আমি আপনার কাছে আবার আসছি। 4 দিন পরে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে মিছিলে আমাকে দেখা গেছে। আমি নিষ্ক্রিয় থাকি নাই। দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আমি আব্দুল কাদের সুমন, ঢাকা থেকে। জি বলুন প্লিজ। যে আমার প্রশ্ন দুইজনের কাছে যে নারায়ণগঞ্জ নতুন ভোটারদের ওনার মেসেজটা কি, ওনাদের মানে নতুনদের ওনার জানানোর কি আছে? এরকম সাংঘর্ষিক যে বুঝতে পারলাম না, একটু জোরে বলবেন কি? আমরা শুনতে পাচ্ছি না। প্রথমত নতুন ভোটারদের কাছে মেসেজ কি? ও আচ্ছা, মেসেজটা কি? ওকে জি। আর কি প্রশ্ন? নতুন ভোটারদের কাছে মেসেজটা কি? সাংঘর্ষিক কোনো মেসেজ না, আমরা চাচ্ছি যে উন্নয়ন তো ঠিক আছে, কিন্তু নতুন ভোটারদের কাছে তাদের মেসেজ, আমরা সেই মেসেজগুলো শুনবো। লক্ষ্য একজন শুনতে চেয়েছে। আপনার আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে আপনি নিষ্ক্রিয় থাকেননি, 4 দিন পরেই মিছিলে গেছিলেন। আপনাকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টার পদও দেওয়া হয়েছিল, কিন্তু কিছুদিন আগে আমরা আবারও গণমাধ্যমে দেখলাম যে আপনি উপদেষ্টার পদটিও ছাড়তে চেয়েছেন। কেন? এটা আপনার আমরা ভুল ইন্টারপ্রেট করেছি। আপনারা ভুল ইন্টারপ্রেট করছেন। সেখানে
একটা আমাদের কাউন্সিলে একটা নীতিমালা হয়েছে যে একই ব্যক্তি 2টা পদে সে থাকতে পারবে না পাশাপাশি। তখন আমি আমার একটা অপশন দিয়েছিলাম যে আমি অপশনের মধ্যে আমি লিখছি যে আমি উপদেষ্টা চেয়ে জেলা বিএনপির প্রেসিডেন্ট থাকাটাই আমি প্রেফার করি, আমি কিন্তু রিজাইন করি নাই। এবং সেখানে পরবর্তী সময় দেখা গেছে যে আমার যে পদ সেটা কিন্তু সাংগঠনিক পদ না, এটা একটা ভাইস চেয়ারম্যানের, দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানের সম পদমর্যাদায়, এটা হলো অ্যাডভাইজারি কাউন্সিল, এটা আলাদা একটা কমিটি। চেয়ারপারসনের অ্যাডভাইজারি কাউন্সিলের আমি একজন মেম্বার, আর ভাইস চেয়ারম্যান মহাসচিব এবং যুগ্ম মহাসচিবরা তার হলো সাংগঠনিক কমিটি। অতএব তাদেরকে পদত্যাগ করতে হবে, আমাকে পদত্যাগ করতে হবে না, এই ধরনের আমার একটা আইডিয়া দেওয়া হয়েছে। এই যে গণমাধ্যমে শুনলাম যে নেতাকর্মীদের দাবির পক্ষে আপনি আসলে পদত্যাগটা দিতে গেছিলেন, আপনি বলছিলেন যে তার মানে নেতাকর্মীদের আপনার বিরুদ্ধে কিছু বিক্ষোভ রয়েছে? না, নেতাকর্মীরা চাইছে যে আপনি আমাদের জেলাতে থাকেন। আমি মিটিং দিছি, অনেকেই এই আমাকে সাংবাদিকরা প্রশ্ন করছে আপনি জেলায় থাকবেন না কেন্দ্রে থাকবেন। তা আমি তখন বলছি যে আমি নেতাকর্মীদের সাথে বসবো যাদের সাথে আমি আন্দোলন সংগ্রাম করছি, তারা আমাকে যেই পরামর্শ দিবে সেই পরামর্শটা আমি মাননীয় চেয়ারপারসনের কাছে সাবমিট করব। এবং সেখানে তারা আমাদের বলছে যে যেহেতু আপনি আমাদের জেলার নেতৃত্ব দিচ্ছেন, আন্দোলন সংগ্রাম করছেন, জেল খাটছেন, গুল্লি খাইছেন, মার খাইছেন, দীর্ঘদিন ডিটেনশন খাটছেন, তাই সেই হিসাবে আমরা আপনার সাথেই থাকতে চাই, এই জেলাতেই থাকতে চাই। তমির আলম খন্দকার, আমি আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি গতবার নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন, নির্বাচন বর্জন করেছে বিএনপি, এবার আপনাকে নমিনেশন না দিয়ে সাখাওয়াত হোসেন খানকে দেওয়া হলো। আপনি দলের প্রতি আনুগত্য প্রকাশ করছেন, কিন্তু এটি মনে হচ্ছে না দল আপনার প্রতি অবিচার করছে? না না, আমি তো নমিনেশনটা চাই নাই। নমিনেশনটা দেওয়ার জন্য তো আমার মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া আমাকে বারবার ডেকে বলছেন যে এখানে আমার একটা ছোট কোশ্চেন আছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ইয়েস, আপনার উইথ রেসপেক্ট, Yes, আমি বড় ভাই হিসেবে মানি, কারণ আপনি আমাদের অনেক সিনিয়র মোস্ট, ছোটবেলা থেকে আমরা তৈরি দেখে আসছি, বিএনপি হিসাবে না, বাট বড় ভাই হিসেবে মানি। আপনি বলছেন যে আপনি খুব দলের প্রতি অনুগত, লয়াল টু ইউর পার্টি চিফ, ঠিক আছে, এই কারণে আপনি কানতে কানতে আপনি আমাকে হারানোর জন্য আপনারা বসে গেছেন, ঠিক আছে, এটা আমার সেন্সে বলে। ফাইন, ভালো করেছেন, আপনাদের রাজনৈতিক কৌশল। তাহলে আপনার অনুগত্য কমে গেছে কিনা, যে আজকে আপনার দলের নেত্রী, আপনি সহ আপনাদের এক্স এমপি কালাম সাহেব সহ গিয়াসুদ 3 জনকে অনুনয়ে বিনয় করেছে, নির্দেশ দিয়েছে, আপনারা 3 জন একজন প্রার্থী হতে পারেন নাই কেন হননি? জি, এখন ব্যাপারটা সেটা তাহলে কি এখন অনুগত না? না, এখনো পুরানো অনুগত। কিন্তু আমরা যদি চেয়ারপারসনের কাছে একটা পারমিশন চাই, আমি যদি চেয়ারপারসনকে কনভিন্স করতে পারি যে আমি এই কারণে নির্বাচনটা করতে চাই না, কিন্তু আমাকে অনুমতি দিতেই পারেন। কিন্তু এটা ডিসক্রিপশনে আছে, কোন কারণে আসলে এবার নির্বাচনে নিতে চান? কিছু ব্যাপার তো আছে যেগুলি মিডিয়াতে প্রকাশ করা যাবে না, মিডিয়াতে বলা যাবে না। অভিমানে কিছু ব্যাপার তো আছে মিডিয়াতে বলা যাবে না। হ্যাঁ, সেটা হলো যে এটাও আমাদের একটা আভ্যন্তরীণ ব্যাপার থাকতে পারে, এটা আমাদের নিজস্ব একটা দলীয় ব্যাপার থাকতে পারে। নির্বাচনকে সামনে রেখে তো সব কথা বলা যাবে না। তবে আই ওয়াজ দ্য ফার্স্ট চয়েস, এবং তিনি যখন নেতাকর্মীদের ডাকলেন, দলের মধ্যে তো অনেকে অনেকটা পছন্দ করে, অনেকে অপছন্দ করে, যারা আমাকে অপছন্দ করে তারাও কিন্তু সবাই বলছে যে তোমার ভাইকে আমরা এবার চাই। সবাই বলছে, স্থায়ী কমিটি মিটিং এর ধরনের একটা সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আমি যখন কয়েকদিন কথা বলার পর আমি তাকে কনভিন্স করছি যে আমি এটা করতে চাই না, তখন তো তিনি যারা করতে চায় তাদেরকে দিচ্ছেন। আপনি যেহেতু চান না বলে, এবং আপনার কিছু গোপন বিষয় রয়েছে, সেটি অভিমান হোক বা যাই হোক, আপনার নয় অভিমান ছিল, আপনার তো অভিমান ছিল, আমি ধরলাম না, অভিমান এখানে ব্যাপার না, ব্যাপারটা আমি কনভিন্স করছি আপনি প্রিপেয়ারড ছিলেন না ধরেন, কিংবা আপনি যে কোনো একটা কারণ ছিল। তো আপনার দলের তো আরো 2 জন এমপি ছিল যারা এমপি এনজয় করেছিল, যারা 3 বা 4 বার করে এমপি হয়েছিল আপনাদের দল থেকে, তাদেরও তো বলা হয়েছিল, তারা হলো না। কারণ কি আপনারা কি মনে করেছেন তারা সিনিয়র নেতা, মনে করেছেন যে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন? আমাকেই বলা হয়েছে, আমি চেয়ারপারসনকে কনভিন্স করছি যে আমি এবার করতে চাই। আপনারটা বুঝলাম, তাদেরটা তারা জবাব উনি আরেকটা প্রশ্ন ট্যাগ করে দিয়েছেন, সামিয়া তাদেরকে ডাকবে, তাদেরকে ডেকে বলবে, আমাদেরকে ডেকে সামিয়া যদি জিজ্ঞাসা করে আপনি অ্যাডভাইজার, কোন রিপ্লাই, আমি চেয়ারপারসনের অ্যাডভাইজার এবং আমি আমার দায়িত্ব পালন। জনগণের যে ক্যালকুলেশনটা, হ্যাঁ, জনগণের যে স্ট্যাটিস্টিক্সটা আমার কাছে মনে হয় যে ওনারা, এবং আপনার একটা কারণ থাকতে পারে, ওটা আমি বুঝেও এখানে বলতে চাচ্ছি না, কিন্তু ওনারা বুঝতে পেরেছেন। না, আপনার ইন্টারপ্রিটেশন কি? উনি তো বলবেন, এটা বলবেন না, দলের গোপন ব্যাপার। সাখাওয়াত ইয়াং, নিউ, ও অন ফিল্ডে ফাইট করছেন, ভালো মন্দ বলার কিছু নেই তার সম্বন্ধে, বিকজ সে একদম ফ্রেশ। আরো 2 জন যারা ছিলেন, তারা যখন তাদের নেত্রীর কথা শুনলেন না,
তাতে আমার কাছে জনগণের কাছে একটা জিনিস জাস্ট ফুটে উঠেছে যে আমি যে কথাটা বলছি যে বিএনপির প্রতি যে মানুষ বিএনপি মনে মুখ করছে ঘুরিয়ে যে নিয়েছে, বিএনপি ভয় পাচ্ছে, যে আশঙ্কা করছে যে জনগণের সাপোর্ট পাবে না, এটা কি ওরা এটা কি বলবেন? ওরা তো ম্যাচিউর তো না না, হ্যাঁ, এই জন্য ওরা mature বুঝতে না, পারছে। এটা হলো আওয়ামী লীগে বা তার দৃষ্টিভঙ্গি থেকে সে যেটা বলতেছে আমার মনে সেটা। হচ্ছে। হ্যাঁ, তোমার মনে হইতে পারে। তাহলে উত্তর দেন। সরি, ও তো একটা এমপি এবং বড় নেতা, তো তুমি না, না, না- তুমি করে বলবেন। আরে আপনি করে করে আমার আবার কষ্ট হয়, কথা কইতে অসুবিধা হয়। এখন প্রশ্নটা হলো না, যে বিএনপি কি আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন বলে মানে হ্যাঁ, আশঙ্কা এটি করছেন আমি বলে রিপ্লাই দিব, আপনারা অংশ নিতে চান ডিস্টার্ব না? করেন না। সেটা হলো, এটি আমি রিপ্লাই দিতে চাই যে বিএনপি এখন একমাত্র দল যে জনগণের পক্ষে কথা বলতেছে, জনগণের জন্য ফাইট করতেছে, গণতন্ত্রের জন্য কথা বলতেছে। আগুনে পুরায় হ্যাঁ, আগুন তো অনেক সময় তো বিএনপিকে আসামি করার জন্য এই আগুনে পোড়ানো হয়েছে। আমরাই পুড়াইছি। আমি সিদ্দিরগঞ্জে একটা বাস, সিদ্দিরগঞ্জ ছিল তার এলাকা, একটা পুরানো বাসকে পুরা আবার আমাদের নামে মামলা দিচ্ছে। হেফাজতের মামলাগুলিতে হেফাজতের লোকজনকে, আওয়ামী লীগ কি নতুন বাস পাচ্ছে না যে পুরানো বাসকে পুড়িয়ে মামলা দিতে দিস ইজ ট্রু, এবং এর পত্রিকায় নিউজ হয়েছে, হেফাজতের সবগুলি মামলায় হেফাজতের নেতাদের খালাস দিয়া আমাদের সেখানে চার্জশিটের নাম দিয়ে দেওয়া হয়েছে। তো বিএনপিকে তো এইভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন করা হচ্ছে, কিন্তু রাজনীতিতে বিএনপি নিঃশ্বাসই নিতে পারতেছে না। আপনারা মনে করছেন যে আচ্ছা, একই মামলা দেখেন, দুদক বলেন আর নাইকো বলেন, একই মামলা। যে কারণে সেই হোক, আপনারা মামলায়- মনে করছেন সেই আপনাদেরকে মামলা, pressure আমি দেওয়া কথাটা হচ্ছে? শেষ করি, সেই মামলায় মাননীয় প্রধানমন্ত্রীকেও ইমপ্লিকেট করা হয়েছিল, মাননীয় চেয়ারপারসন বিএনপিকেও ইমপ্লিকেট করা হয়েছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সব মামলা খালাস হয়ে গেল, বিএনপির চেয়ারপারসনের মামলা সাজা তাহলে আমি দিতে আপনার ভাষায় বলি, আপনি বলছেন বিএনপির উপর জোর জুলুম করা হচ্ছে, এই জোর জুলুমের কারণে কি আপনারা আসলে এবার জোর জুলুম তো আমরা ফেস করতেছি। তাহলে এই কারণে না, আপনারা জোর জুলুম তো আমরা ফেস প্রতিদ্বন্দ্বিতা করতে করতেছি, চাননি? জোর জুলুম তো আমরা ফেস করতেছি, কিন্তু কিছু কিছু বিষয় আছে আমি কেন দাঁড়াইলাম, এটা আমি এই পদের প্রতি আমার মোহ নাও থাকতে পারে, এবং বিভিন্ন আমি মানে 4 বছরে মোহ চলে গেছে। মোটামুটি কথা হলো যে আমি চেয়ারপারসনকে কনভিন্স করতে পারছি যে আমি কেন দাঁড়াইছি। যেমন 4 বছর উনি এখন সেলিনা হায়াত আইভীকে যোগ্যতর প্রার্থী মনে করছে, আর 4 বছর পর আপনি মনে করছেন এই পদের প্রতি আপনার কোনো মোহ নেই। আমি একটা দর্শক ফোন নিতে সে চাই। কেন তাকে যোগ্য মনে করবে বা যোগ্য মনে করবে না তার ব্যাপার, কিন্তু আমার যোগ্যতার বিষয়ে যদি কথা বলতে হয় সেটা হলে আমি আবার অন্যভাবে বলবো, অন্য বিষয়, ওই যোগ্যতার ক্রাইটেরিয়াটা কি হবে সেটা হলো অন্য। আমি একটা দর্শক ফোন নিতে চাই। দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি গিয়াসউদ্দিন হিমেল, ঢাকা টিকাটুলি থেকে। বলুন, আপনি প্রশ্ন করুন, আপনার টেলিভিশন সাউন্ড অফ করে দিয়ে প্রশ্ন করুন। আপনি আমার অত্যন্ত পছন্দের একজন ব্যক্তি, আর আপনারই প্রোগ্রামে আমি দুইটি দলের প্রধান দুজন নেতাকে, লিডারকে দেখতে পাচ্ছি। আজকে তারা যেভাবে এত সুন্দরভাবে, একটা সুন্দর পরিবেশে এইভাবে কথা বলছেন, আমি মনে করি তাদের এই কথা বলাটা যেন নির্বাচন পরবর্তীতেও থাকে, এবং ভালো কথা। নারায়ণগঞ্জের নির্বাচনটা ঢাকার ভিতরে এবং সারা বাংলাদেশের ভিতরে যেন একটা মডেল হয়, একটা রোল মডেল হয়, যে সকলে যেন পরবর্তী নির্বাচনগুলো এই অনুকরণে যেন দেখতে পায়। আমরা কোনো হানাহানি, দ্বন্দ্ব, কোনো বিদ্বেষ, কোনো রকম খারাপ কোনো ঘটনার জন্য এখানে কোনো না ঘটে। এটি অসংখ্য আমরা কামনা ধন্যবাদ। করব। দুজন ধন্যবাদ আপনাকে। এটি আসলে আমাদের দেশের সকল জনগণের জি, সেটা রোল ভালো মডেল, কথা বলছেন। এবং আপনারা যে ভালো ভালো কথাগুলো বলছেন সেটা যেন নির্বাচনের পরেও থাকে, সেটি আসলে সাধারণ না, মানুষের সেটার প্রত্যাশা। ব্যাপারে যদি আপনি আমাদের মতামত চান, আমার মতামত চান, আমি আমার মতামতটা বলবো। না, আমি আসবো সে প্রসঙ্গে, আপনাদের লক্ষ্য, রোল মডেল, আমি সেগুলোতে আসবো, কিন্তু কতগুলো বিষয় আমি একটু কথা বলতে চাই। আপনার গণমাধ্যমে আরেকটি তথ্য আসছে যে আপনি বলেছেন যে এই সরকারের অধীনে এবং নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না বলে আপনি আগ্রহ দেখাননি। যদি আপনি বলছেন আপনার ব্যক্তিগত বিষয়, না, এটাও বলছি, এটা ওয়ান অফ দি কারণ। আজকে এখন কথায় আসি, এই সরকার তো গত 2011 সালেও ছিল, তখন তাহলে না, কেন এই সরকার আগ্রহ দেখিয়েছিলেন? ওই সময় তো বিএনপি অনেক মেয়র পাস বিএনপি তখন করছে, স্বাধীন ছিল। তখন তো অনেক মেয়র পাস করছে, কিন্তু এইবার নির্বাচনটা দেখেন, এখন আপনি ভালো কথার মধ্যে আসছেন। এই যে ফুটেজটা বার করেন, এই যে উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পৌরসভা নির্বাচনগুলো কীভাবে হলো, আমি একটা দৃষ্টান্ত দেব এখানে, এবং এটা আপনি এখনই প্রমাণ করতে পারবেন। তার কনস্টিটিউন্সি, তার নমিনেটেড যে এনায়েতনগর ইউনিয়নের যে বিএনপির যে চেয়ারম্যান প্রার্থী ছিল, সে নিজের ভোট নিজে দিতে পারে নাই। তাকে যে ব্যালট পেপারটা দেওয়া হয়েছে, সেটা নৌকার সিলভারা। সে বলছে যে আমি তো বিএনপির ক্যান্ডিডেট, আমি তো দানের শীষেরই ভোট দেবো, বলছে যে দিলে দেন, না দিলে না দেন। এবং আপনি না, ইটস নট ট্রু বিকজ অফ ওই অ্যাকচুয়ালি আমি আরো কথা ক্লিয়ার করি, আরো কি কি ঘটনা ঘটছে নির্বাচন কমিশনের কথা ক্লিয়ার করলে একটু ভালো হয়। এই তথ্যটার উত্তর আচ্ছা, দিন। আমি একটু জায়গা দিয়ে দিই। তৈমুর ভাই বলছেন এনায়েতনগর ইউনিয়নের কথা, বিকজ অফ এনায়েতনগর ইউনিয়নে যে প্রার্থী ছিল, ওই প্রার্থী বিপুল ভোটে পরাজিত হয়েছে, ওনার সমর্থিত প্রার্থী ছিল। বাট
তার পাশের এলাকা, যেই এলাকার ভোট কুতুবপুর ইউনিয়ন, যার ভোট একটা ইউনিয়নের ভোট আছে প্রায় 1.5 লক্ষর উপরে, সেই এলাকায় কিন্তু বিএনপির প্রার্থী পাশ করেছে। ওইটা কিন্তু উনি বললেন না, যেটা ফেল করেছে সেটা বললেন, কিন্তু যেটা পাশ করেছে সেটা বললেন না, কারণ যে পাশ করেছে সে তৈমুর ভাইয়ের ব্লকের না, আর যে ফেল করেছে সে তৈমুর ভাইয়ের ব্লকের। এটা একটু ক্লিয়ার করি। কুতুবপুরে যে পাশ করছে মনিরুল ইসলাম সেন্টু, বিএনপির নেতা, কিন্তু মার্কানিস হইল আনারস বা অন্য কিছু নাই, বিকজ ও বুঝতে পারছে ধানের শীষের অবস্থা, ধানের শীর্ষে নাই সে ধানের শীষ নেয়। এবং এটা প্রচার আছে। এখন যদি আমি কথাটা বলতে যাই তো আমার নিজের লোকের বিরুদ্ধে, আপনাদের দলের মানে কর্মীদেরই দলের প্রতি অনাস্থা প্রকাশ, তাই না? না, সেই জন্য সে বহিষ্কৃত হয়েছে। কিন্তু কথাটা হইল যে এই যে সে তো মানুষ বলে যে সে তো শামীম ওসমানের সমর্থিত। আপনারটাও বলে সে তো শামীম ওসমানের তৈমুরকে চাইছিল। সমস্যা হয়েছে কি, আমি শামীম ওসমান হেফাজতের মালিক, আমি জাতীয় পার্টির মালিক, আমি আওয়ামী লীগের মালিক, এবং আপনি গডফাদার, আমি সবারই মালিক। আমার এত পাওয়ার। তুমি প্রধানমন্ত্রীর আস্থাভাজন লোক, প্রধানমন্ত্রীর যেহেতু তুমি প্রধানমন্ত্রীর আস্থাভাজন লোক। একটা বাচ্চা ছেলে প্রশ্ন করছিল যে হোয়াট ইজ আওয়ার মেসেজ ফর দ্য নেক্সট জেনারেশনস। আপনি আমার চেয়ে অনেক বয়সে বড়, বাট আমি মনে করি আপনার আগে আমি চলে যাব। সো আমরা তুমি চলে যাও এটা আবার চাই না, আমি মনে করি এভরিডে ইজ মাই লাস্ট ডে। আর আজকে ঈদে মিলাদুন্নবীর দিন, অত্যন্ত পবিত্র একটা দিন। এই দিনটা না আসলে হয়তো আমরা রাসূলের উম্মত হতে পারতাম না। তাই আমি ওই ছেলেটাকে, সামি, ইফ ইউ অ্যালাউ মি, আমি ওর কাছে মেসেজটা দিতে চাই যে ও বলেছিল নেক্সট আগামী যে নিউ ভোটার তার কাছে মেসেজ কি। আমি একটা মেসেজ তার কাছে দিতে চাই, আমি পলিটিশিয়ান ভালো, বাট তোমার চেয়ে বেটার না। এই জায়গায় তোমার আসতে হবে, বিকজ দে ক্যান সার্ভ বেটার দ্যান মি। এই বিনয়টা কি আপনারা কাজে ইমপ্লিমেন্ট করতে পারবেন? আমি বলি বোন, আগে আমারটা একটু বলতে দেন। বিকজ আজকে কিছুদিন আগে ভূমিকম্প হলো, আমি দেখলাম, আমার ছোট মেয়েটা এ-লেভেল পড়ে, ওর নাম অঙ্গনা, ছেলেটা অয়ন। তো ভূমিকম্পের মধ্যে হুড়াহুড়ি করে সবাই দৌড়ে নামছে, তা আমি তো আগে মেয়েটাকে ধরবো, আমি নাম। ও দেখলাম দৌড়ের আগে ও যে দেখলাম ওর ল্যাপটপ ধরে, কম্পিউটার, আরে বাড়ি পড়ে যায়, ল্যাপটপ কেন ধরে? ওদিকে ওটা নিয়ে নামলো নিচে দৌড়ে। নামার সময় আমার ছেলেটাও দেখলাম সেম, অয়ন আর অঙ্গনা দুজনই। ও দেখি সিঁড়ি দিয়ে নামতে নামতে টিপছে, করে কি? তো রাস্তায় এসে হাসাহাসি হচ্ছে, কেউ পড়ে গেছে, কেউ হয়ে গেছে। তো ওই ভূমিকম্পে যেটা হয় নিচের থেকে নামার পরে, ও আমাকে কিন্তু রাইট নাও বলে দিল এই ভূমিকম্প কোথায় হিট করেছে, কিভাবে হিট করেছে, কত ইয়েতে হিট করেছে, এটার কতটুকু পাওয়ার ছিল, সব বলে দিল। তাই মনে হয় আমি যাক চুপ কর। আধা ঘন্টা 40 মিনিট পরে যে আমি যখন টেলিভিশনে দেখলাম ও যা বললো তাই। নতুন জেনারেশন অনেক বেশি নিউ জেনারেশন, সো দে আর স্মার্ট। আমরা যারা এসেছিলাম, আমি আমারটা বলি, আমি এসেছি 75-এর পরে বঙ্গবন্ধু হতে বিচার করতে, কিছু বুঝিনি কিন্তু রাজনীতিতে, যে এই বঙ্গবন্ধুকে মেরে দেওয়া মানে স্বাধীনতাকে শেষ করে দেওয়া। আমরা এটার বিচার চেয়েছি 75 করে, তখন থেকে মার খাওয়া শুরু করেছি। তাহলে শামীম ওসমান, আপনি কি বুঝতে পারছেন, আপনার ছেলে মেয়েদেরকে দিয়ে বুঝতে পারছেন যে এই নতুন জেনারেশনকে আসলে ধোঁকা দিয়ে, ব্লাফ দিয়ে বা রাজনৈতিক গেম খেলে আসলে টিকে থাকা সম্ভব না? আমাদের নেত্রী যে জায়গাটা দেশটাকে নিয়ে যাচ্ছেন, ওইটার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমাদের নাই। বিকজ আমরা কিন্তু এখন ইকোনমিক্যাল ফাইট করছি, অর্থনৈতিক উন্নতি হবে। সো আমার উচিত হবে তাকে জায়গাটা ছেড়ে দেওয়া। যে ছেলেটা প্রশ্ন করেছে যে আমার প্রতি আপনার মেসেজ কি, আমার ছেলের বয়সও 27+, মেয়ের বয়স 17+। আমি জানি না ওর বয়স নিশ্চয়ই ছোট হবে, নাহলে এই প্রশ্ন করতো না। আমি আজকের এই সুন্দর দিনটাতে, যেদিন আমার নবীর জন্ম হয়েছিল, যেদিন নবী চলে গেছেন, সেই দিনটা আমি তাকে বলতে চাই, একটা রিকোয়েস্ট করতে চাই হাত জোর করে, টু দ্য নিউ জেনারেশনস। কারণ আমি রাজনীতি করি এখন আল্লাহকে খুশি করার জন্য। কারণ আল্লাহকে খুশি করা আমাকে নেত্রী শিখিয়েছেন যে মানুষের ভিতরেই আল্লাহ, মানুষকে খুশি করে আল্লাহকে খুশি করা যায়। সো আমার তার কাছে একটা অনুরোধ থাকবে যে ভোট কাকে দিবে, দিস ইজ ইউর চয়েস, যে যোগ্য তাকে ভোট দাও, দলবাজি করার দরকার নেই। বাট একটা জিনিস চেক করো, ড্রাগস, সন্ত্রাস, জঙ্গিবাদ, এই তিনটা জিনিস থেকে, বিশেষ করে মাদকটা রিয়েলি বাংলাদেশে কিন্তু। এই প্রসঙ্গে আপনার কাছে আমার প্রশ্ন আছে, কিন্তু একজন দর্শক বোধহয় আমাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শক সুযোগ দেন, হ্যাঁ প্লিজ, ফ্লোরটা সবার জন্যই তো ওপেন। দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মজাহারুল ইসলাম। জি বলুন। আমার প্রশ্ন তৈমুর সাহেবের কাছে যে গেলবার আইবি রহমানকে জেতানোর জন্য উনি পদত্যাগ করলেন, আর এইবার আবার আইবি রহমানের এগেইনস্টে ওনার ক্যান্ডিডেট দিলেন কেন? এই প্রশ্নটার উত্তর উনি কিছুটা দিয়েছেন। উনি বলেছেন যে উনি নেত্রীকে কনভিন্স করতে পেরেছেন, ওনাদের নেত্রীকে। ওনার কিছু উত্তরটা দেই।
এটা ওনার গত 29 অক্টোবর রাত্র থেকে 2011 রাত্র থেকে একটা কথাই শুনতেছি যে আপনি বসে গেলেন কেন, এটা জবাব দিছি, বহুবার দিছি। এখন শুনতেছি আপনি দাঁড়ালেন না কেন। এখন তো আমি ভোট যে চাইতে চাই আমার ক্যান্ডিডেটের পক্ষে, তখন আমাকে জবাবটা দিতে আপনি কেন দাঁড়ালেন না, আপনি কেন দাঁড়ালেন। এখন প্রশ্ন হলো একবার বসে গেলেন, একবার Actually, দাঁড়ালেন, আমি উত্তর হতে দিই। পারে। আমার বড় ভাই তৈমুর ভাই আইবিকে খুব আদর করে, ট্রু। উনি আইবিকে নিউজিল্যান্ড থেকে নিয়ে আসছিল প্রথমে, তৈমুর ভাই ট্রু। উনি প্রথমে ওনার দুর্বল ক্যান্ডিডেট দিয়ে আইবিকে পাস করেছিল, কারণ আইবি ওকে কাকা বলে, আমি ওনার ভাই বলি। গতবারও উনি আইবির জন্য বসে গেছে, এইবার উনি আইবির জন্য দাঁড়ায়নি। সো আমি মনে করি তৈমুর ভাই আপনি আইবির জন্য ভোট চাই। আইবির জন্য ভোট চান। যদি ধরে নেন তো তা দলের ইনভলভমেন্ট আর থাকে না। হ্যাঁ, আপনি আইবির জন্য ভোট চান, আমি খুশি হব। কিন্তু আমি একটা বিরতি নিব, কিন্তু আপনি বিরতি মানে তখন বলছিলেন যে এই সরকারের ব্যাপারে, যে এই সরকারের বা নির্বাচন কমিশনের অধীনে আসলে নির্বাচন সুষ্ঠু হবে না, কিন্তু গত বছরে কিন্তু এই সরকারই ছিল। যদি আপনি বলেন সেই সময় সরকার এই নির্বাচন কমিশন, এখন আপনি একটু কথাটা আমি রিপ্লাই করি। এই নির্বাচন কমিশন বলছে 111 জন মানুষ খুন হওয়ার পরও বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি আপনাদের অনেক টকশোতে বলছি যে এই নির্বাচন কমিশনটা কাটলে রক্ত বেরোবে না, সীসা বেরোবে। এই নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাকে এবং সরকারের জন্য দায়ী, নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে দিচ্ছে। কোনো সেন্সেবল মানুষের তার নির্বাচন দাঁড়ানো উচিত না। যে নির্বাচনের তাহলে আপনি দলের প্রতি অনাস্থা প্রকাশ করছেন না। আপনি শুনেন, আমার দল তো নির্বাচনী একটা ইশতেহার, একটা প্রস্তাবনা দিছে। আমার দল একটা প্রস্তাবনা দিছে, যে প্রস্তাবনাটার মধ্যে বলছে যে নির্বাচনটা এবার সুষ্ঠু হচ্ছে না। স্পষ্টভাষী লোক, এবং আমি থ্যাঙ্কস টু তৈমুর ভাই, যে তৈমুর ভাই যেটা কথাটা বলেছেন ইজ ট্রু, যে কোনো সেন্সেবল লোকের এই নির্বাচন আসা উচিত না। তার মানে বিএনপি ইজ নট এ সেন্সেবল পার্টি। বিএনপি চেষ্টা করতেছে না, বিএনপি চেষ্টা করতেছে এই নির্বাচনকে একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে নিয়ে আসতে। আজকে যেভাবে নির্বাচন হচ্ছে, আমরা তো একটা মিথ্যাকে সত্যতে পরিণত করতে পারি না। আর সবচেয়ে দুর্ভাগ্য ঘটনাটা হলো এই যে আজকে আমাদের জাতিরা মিথ্যার কাছে পরাজিত হয়ে যাচ্ছে। তাহলে বিএনপি এই অবস্থা, তাহলে নির্বাচনে আমরা অবশ্যই চাই বিএনপি নির্বাচনে অংশ নিক। বারবার তো একটা কথা জবাব দেওয়া যায় না, কিন্তু যে কথা আমি বলতে চাই যে টোটাল জাতিটা মিথ্যার কাছে আজকে পরাজিত হচ্ছে। এত মিথ্যা কথা আজকে এস্টাবলিশ হচ্ছে যে জনগণের অধিকার থেকে। আমি তাহলে কিছু সত্য খুঁজে বের করার চেষ্টা করবো। একটা বিরতি নিচ্ছি, আমি কিছু সত্য খুঁজে বের করার চেষ্টা করবো এবারের নির্বাচন নিয়ে। একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি জনতন্ত্র গণতন্ত্রে। দর্শক দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি। আমার সাথে আছেন শামীম ওসমান এবং তৈমুর আলম খন্দকার। আমি একটা বিষয় একটু তুলতে চাই, যেটি আসলে গণমাধ্যমে ছবিও এসছে। সাখাওয়াত হোসেন খানের সাথে মানে তিনি 7 খুন মামলার বাদীপক্ষের হয়ে কাজ করেছিলেন, কিন্তু গণমাধ্যমে খবর এবং ছবি এসছে যে এই মামলার একজন আসামির সাথে তিনি গণসংযোগ করছেন, প্রচারণা চালাচ্ছেন। ইকবাল তার নাম, তিনি 2 নম্বর ওয়ার্ডে আসলে মনোনয়ন কমিশনের পদপ্রার্থী। কি বলবেন সেটি নিয়ে? আসলে এই ব্যাপারে আমার বক্তব্যটা হলো যে এই মামলা তো ইনভেস্টিগেশনের পরে চার্জশিট হয়েছে, চার্জশিটে অব্যাহতি পেয়েছে, ইকবালের নামটা আসে নাই, সে অব্যাহতি পাইছে। এবং রাষ্ট্রপক্ষ থেকেও বা অন্য কোনো তরফ থেকেও তার বিরুদ্ধে আর কোনো অভিযোগটা উত্থাপন হয় নাই। সেই হিসাবে যেহেতু সে অব্যাহতি পেয়েছে, এখন তাকে আসামি বলা যায় না। আমি শামীম ওসমান আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই, যে এই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে নানা রকম কথা বলা হয়েছে। যেমন আপনি এখন যেহেতু সেলিনা হায়াৎ আইভীকে পক্ষে কাজ করছেন বা তার পক্ষে সমর্থন দিয়েছেন, তিনি নিজেই বলেছেন যে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই, কিন্তু গতবার কিন্তু তিনি বলেছিলেন সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন আছে। যেহেতু এখন দলের সাপোর্ট তার পক্ষে আছে বলে একবার বোধহয় বলছে, এই নির্বাচনে বোধহয় বলছে যে সেনাবাহিনী চাই, একবার গণমাধ্যমে আমরা বিভিন্ন পত্রপত্রিকা ঘেটে দেখলাম। আমি ভুল না করে থাকি, আমি যদি ভুল না করে থাকি, আমার কাছে পত্রিকা রিপোর্টগুলো আছে, সেখানে তাহলে কি মানে দলের সাপোর্ট থাকলে আসলে সেনাবাহিনীর প্রয়োজন হয় না, আর দলের সাপোর্ট না থাকলে প্রয়োজন হয়? এটার উত্তর দেওয়াটা এই মুহূর্তে আমার জন্য, যেহেতু আপনি সমর্থন করছেন সেই জন্য বলছি, ঠিক হবে না। বাট আমি একটা কথা বলতে চাই, হাউ লং এইভাবে আমরা কতদিন বলবো যে নির্বাচন আসলে আমাদের নিজেদের উপরে নিজেদের বিশ্বাস নাই কেন? আমি তো মনে করি সেনাবাহিনী কেন, পুলিশও লাগা দরকার নেই।
আমি দীর্ঘদিন এই দেশ ছেড়েছিলাম 2001-এ তৈমুর ভাইদের ভালোবাসার কারণে। যখন আমার বাড়ি ঘরে হামলা, আগুন, আমার ফ্যাক্টরিতে হামলা, এত ভালোবেসেছেন ওরা, বোমা ব্লাস্ট করে যখন ক্ষতবিক্ষত হয়েছি, তৈমুর ভাই মানে ওনার দলের ভালোবাসার কারণে দেশ ছাড়তে হয়েছিল। আমি তখন কানাডাতে একটা ইলেকশন দেখলাম, তো আমি ভোট খুঁজছি। পলিটিক্যাল লোক তো, যে বলে না রাজনীতি মানে স্বর্গের বুথ খুঁজছিলেন যে কোথায় যে ভোট দেবেন, যে কি স্বর্গে গেলেও ধান ভাঙে, একটা কথা আছে। তো ওরকম আমি বুথ খুঁজছিলাম যে বুথ কোথায়। তো আমি আমার ছোট বোনটা ওখানে, আমার ইমিডিয়েট বড় বোনটা থাকে, তো গেছি, যে দেখলাম কি একটা বিশাল বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং, প্রায় 400-500 অ্যাপার্টমেন্ট একসাথে আছে, মধ্যেখানে একটা কাগজের বাক্স বসানো, শক্ত কাগজের বাক্স, একটা বৃদ্ধ লোক পাশে বসে আছে। তো আমি অনেকক্ষণ তাকালাম, দেখলাম কিছুক্ষণ পর একটা লোক এসে একটা ভোট দিয়ে গেল, চলে গেল। একটা কাগজের বাক্স, একটা লোক। আর আমাদের দেশে আমরা নিজেদেরকে খুব সভ্য বলি, কিন্তু যখনই নির্বাচন আসে, যারা ক্ষমতা থাকি তারা বলে সেনাবাহিনী দরকার নাই, আর যারা বিপক্ষে থাকি তারা বলে সেনাবাহিনী দরকার আছে। আপনি মনে করছেন যে এই সমস্যার একটা সমাধান আসলে পৌঁছানো? আমি তো মনে করি পুলিশেরও দরকার নেই। তাহলে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, এই জিনিসটাকে এই ব্যাপারে একটু বলি কথা বলা দরকার। বিকজ আমি একটা জিনিস মনে করি কি, যে আমার কিন্তু বয়স ছোট তৈরি হয়েছে, কিন্তু রাজনৈতিক জীবন কিন্তু ছোট না, মোটামুটি অনেক বড় হয়ে গেছে 75 থেকে এই পর্যন্ত। সো সেখানে আমি একটা জিনিস বুঝি যে আমাদের প্রতি কিন্তু আমরা, মানুষ রাজনীতিবিদদের গালি দেয়, মানুষ রাজনীতিবিদদের খারাপ করে, রাজনীতিবিদদের অশ্রদ্ধা করে, কিন্তু সব শেষে দেখা যায় মানুষ যখন সমস্যা পড়ে রাজনীতিবিদদের কাছেই আসে। এই সকাল থেকে রাত পর্যন্ত গণতন্ত্র টিকে থাকার জন্য তো আমার প্রয়োজন আসে, কারণ ওই একটু পিঠে হাত দিলেও খুশি হয় মানুষ। এটা কত বড় একটা অ্যাচিভমেন্ট, যখন সব এক কাপ চা খাওয়ার সময় পাই না সারাদিন বাসায়, বিকজ বউকে সময় দিচ্ছি না, বাচ্চাকে সময় দিচ্ছি না, মেয়ে বাসায় গেলে রাগারাগি করে। বাট এইবার না, আমাদের মনে সবারই একটা কনসেনসাস আসা উচিত, এটা কি রাজনীতি যে আমি ক্ষমতা যাওয়ার জন্য মানুষ জ্বালিয়ে পুড়িয়ে দিব আগুন দিয়ে। আমি আপনার কাছে আসবো, তার আগে একটু তৈমুর আলম খন্দকার, তারাই বলবেন কথা। আমি খুব সংক্ষেপে জানতে যে আপনি বলছিলেন যে এই প্রসঙ্গে মত দেওয়ার আছে, তারপর কারণ আমার আরো অনেক বিষয় আছে। জি বলেন, কি কথাটা আপনি? ওই যে আপনি বলছিলেন ওনার সাথে সেনাবাহিনী মোতায়েনের ক্ষেত্রে আপনি কি বলতে চান? আপনি সামিয়া, আপনি ছবি তো আর মিথ্যা কথা বলে না, ছবি তো আর তার অতিরঞ্জিত কথা বলতে পারে না। এই ইউপি নির্বাচন, গত এই সংসদ নির্বাচন, গত এই পৌরসভা উপজেলা নির্বাচনগুলো ছবিগুলো আপনি দেখেন, সেখানে কি পরিমাণ একতরফা নির্বাচন হয়েছে। বিরোধী দলকে সেখানে যাইতেই দেওয়া হয় নাই, সেখানে তাদের ব্যালট পেপার নমিনেশন পেপার ছিনতাই করে নিয়ে গেছে, নমিনেশন জমা দিতে দেয় নাই। এই ধরনের দৃষ্টান্ত, এই ধরনের অনেক ঘটনা ঘটছে। সেই জায়গায় সেনাবাহিনী তো কাজটা কি, সেনাবাহিনীর কাছে তো এখন তো দেশের যুদ্ধ নয় যে তারা যুদ্ধ নিয়ে ব্যস্ত। এখন আমি যদি আমার নিরাপত্তার জন্য আমার নির্বাচনটা বিগত রেকর্ড, যেহেতু এই সরকার এবং এই নির্বাচন কমিশনের ভালো না, তারা সুষ্ঠু নির্বাচন করতে পারে নাই, এটা শুধু বিএনপির কথা না, এটা বাংলাদেশের সকল নাগরিকের কথা। এবং যেসব নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলি যে আছে, সংগঠন যারা আছে, যারা দেশের বিভিন্ন নির্বাচন নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে ভাবে, তাদেরও বক্তব্য যে এটা একটা হরিলুটের নির্বাচন। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে, সেখানে সেনাবাহিনী মোতায়েন করলে দোষটা কি? আমি বলছি অসুবিধাটা কোথায়? কোনো দোষ নাই। আপনি বলছেন সেই সব সুশীল লোকের কথা সেনাবাহিনী মোতায়েন করা। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের প্রাউড। আই স্যালিউট দেম, বিকজ তারা জাগে দেখি আমরা রাতে ঘুমাই। বাট দেন ইউ ক্যান সাপোর্ট দ্য 111 গভর্নমেন্ট। আপনি যদি মনে করেন সেনাবাহিনী একমাত্র লোক যে গণতন্ত্রকে রক্ষা করবে, তাহলে 111 সরকার টেনে দেন না। ওই সমস্ত যারা দেশের বিদেশে বসে, অ্যাম্বাসিতে বসে তুমি শব্দ করে 111 কে সমর্থন করো না, তাহলে আপনি সেনাবাহিনীকে সব ফাইনাল করছেন কেন? যে সেনাবাহিনী একমাত্র শক্তি যে গণতন্ত্র রক্ষা করবে। এখন যেটা আপনাদের কোনো বিশ্বাস নেই জনগণের উপরে? জনগণের উপরে বিশ্বাসী, জনগণের তোমরা টুটি চেপে ধরছো। ওকে, জনগণকে কথা বলতে দিচ্ছ ধরেন আপনার কথাই সত্য, জনগণকে নিঃশ্বাস নিতে তোমরা দিচ্ছ একদম সলিড। জনগণকে জনগণের পক্ষে জনগণের কথা বলতে দিবে সেনাবাহিনী এসে বলবে? সেনা এখন কি পুলিশের উপরে মানুষ আস্থা আছে? ওকে, র‍্যাবের উপরে মানুষ আস্থা আছে? মানে আপনি বলছেন যে আপনাদের পুলিশের উপর আস্থা নেই, র‍্যাবের উপর আস্থা নেই, তাহলে শুধু সেনাবাহিনীর উপর আস্থা আছে? এটা র‍্যাব যে ঘটনাগুলি ঘটাইছে, তবে আলম খন্দকার মানে ব্যাপারটা কি পক্ষপাতিত্ব যেভাবে করতেছে, সরকারের পক্ষ হইয়া যে গুণ খুমগিলি যেভাবে করতেছে, শামীম ওসমান বারবার, মানে আপনার কথা হলো যে আপনি যে বলছেন পুলিশের প্রতি আস্থা নেই, র‍্যাবের প্রতি আস্থা নেই, তাহলে শুধুমাত্র আপনাদের সেনাবাহিনীর প্রতি আস্থা আছে? কি আস্থা আছে আপনি কি বলতে পারবেন? আপনি বুকে হাত দিয়ে আপনাকে আমার প্রশ্নটা একটু কাইন্ডলি উত্তর দেন না, আমাদের সময় খুব বিবেককে সামনে রেখে পুলিশ এখন যেভাবে সরকারের পক্ষপাতিত্ব করে, পুলিশ যেভাবে মিথ্যা চার্জশিট দেয়, মিথ্যা মামলা দেয়, যেভাবে র‍্যাব যেভাবে মানুষ খুন করে,
হত্যা করে, গুম করে, এই 7 জন লোককে যে হত্যা করলো, তার মানে এগুলোকে আপনাদের আপনি সেনাবাহিনীর সমর্থন প্রতি করেন? আস্থা আছে তুমি ভাই, শুধুমাত্র? সব সেক্টরে ভালো মানুষ খারাপ মানুষ শুনে, আছে। কারো প্রতি এখানে আস্থা রাখার কোনো সুযোগ নাই। আস্থাকে সেনাবাহিনীকে প্রমাণ করতে হবে যে তাদের প্রতি আস্থা আছে, পুলিশকে প্রমাণ করতে হবে, সরকারকে প্রমাণ করতে হবে, সবাইকে প্রমাণ করতে হবে যে আমাদের উপরে আস্থা আমাদের আছে। অনুষ্ঠানের একেবারে সময়সীমা শেষের দিকে চলে এসেছে। আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছি, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, পরস্পরের প্রতি মানে প্রচারণা চলেই, একে অন্যের বিরুদ্ধে প্রার্থীরা প্রচারণা করেন। তিনি সেলিনা হায়াৎ আইভীর ক্ষেত্রে বলেছেন যে 13 বছরে তিনি কোনো সমস্যার সমাধান করতে পারেননি। আপনিও কি তাই মনে করেন নাকি যোগ্যতর মনে করছেন? আইবিও তো বলেছে আমি সমস্যার সমাধান করতে পারিনি, আমি নিজেও বলেছি, কিন্তু আমি সব সমস্যার সমাধান করতে পারিনি। ইজ ইট পসিবল যে আমি সব সমস্যার সমাধান করব? ইট ইজ কোয়াইট ইম্পসিবল। মানুষের চাহিদার শেষ নেই। আমরা একটা গরিব দেশ, আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিন্তু আমরা ইউএসএ কিংবা ইউরোপের কোনো সুইজারল্যান্ড না আমরা। তো আমাকে পার্ট বাই পার্ট করতে হবে। তো ফাইন, সাখাওয়াত যদি মনে করে যে আইভি ফিটেস্ট না, আমি আপনাকেই আহ্বান জানাবো, বিকজ আপনি একজন খুব ভালো উপস্থাপক এবং নিরপেক্ষ। আমি মনে করি আপনার কথাবার্তা শুনি যখন, অ্যারেঞ্জ এ প্রোগ্রাম, সেখানে ডিবেট হোক, সেটা আমরা অবশ্যই করতে চাইছি। ডিবেট হোক, আইবি প্রমাণ করুক আইবি কেন ভোট পাওয়ার যোগ্য, সাখাওয়াত প্রমাণ করুক সাখাওয়াত কেন ভোট তাহলে পাওয়ার যোগ্য। যেহেতু ওনারা আজকে নিয়ে, ওনাদের কাছে আমরা ভবিষ্যতে খুব শিগগিরই যাব, ইলেকশনের আগেই যাব। আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, আপনার সম্পর্কে যে বিশাল রিউমার, বিশাল প্রোপাগান্ডা, অনেক রকম মতামত, সেলিনা হায়াৎ আইভীও আপনার ক্ষেত্রে বলেছিলেন যে গডফাদার। আসলে কতটা আপনি নারায়ণগঞ্জের গডফাদার? যে ফাদার ডাকে সে বুঝতে পারবে। এখন দেখেন সামিয়া, আমি এমন একটা দুর্ভাগা গডফাদার যার উপরে বম ব্লাস্ট হওয়ার পরে হাত খুলে পড়ে যায়, পা খুলে পড়ে যায়। 20 জন মানুষের রক্তের উপরে ছিলাম আমি। রক্ত কত গরম হয় আমি আমার চেয়ে বেশি কেউ বুঝে নেই। সেন্স ছিল না, জ্ঞান ফিরলো, জিজ্ঞেস করলো কিছু বলবেন, আমি বললাম শেখ হাসিনাকে বাঁচান। এই গডফাদারের কত করুণ ইতিহাস যে 20 জন মারা পাওয়ার পরে কিন্তু কারোর বাড়িতে হামলা হয়নি। দেশ ছাড়লাম। আমার বড় ভাই সেলিম ওসমান রাজনীতি করতো না, এখন সে এমপি। সেই বড় ভাইয়ের ফ্যাক্টরিতে যে 300 গরুর দুধের বান ব্লেড দিয়ে একটু একটু করে কেটে দিয়েছে ওনাদের সরকার, ওনাদের আমলে। তৈমুর ভাই করেনি, কিন্তু দল করেছে। রাজহাঁসগুলির অর্ধেক গলা কেটে দিয়েছে। ফাইন। বাইতুল আমান, আমার দাদার বাড়ি যেখানে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে, শুধু ওই অভিযোগে যেখানে ভাষা আন্দোলন সৃষ্টি হয়েছে, আমার মা ভাষা সৈনিক, বাবা ভাষা সৈনিক ছিলেন, ওই বাড়িটাকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্লামেন্টে যখন উচ্চ স্বরে কথা বলেছেন, শামীম ওসমান, তুমি অধম বলে আমি উত্তম হব না কেন, সেই থিওরিতে কি আপনি বিশ্বাস করেন কি করেন না? এক সেকেন্ড বোন, সেইখানে আপনি জিজ্ঞেস করেন তৈমুর ভাইকে, 2001-এর পরে যে দেশে ফিরলাম, আমরা কি কাউকে একটা ফুলের টোকা দিয়েছি? কাউকে দিইনি। তো ফুলের টোকা দিলাম না। আমার বিরুদ্ধে কেউ একটা স্পেসিফিক, আমার টোটাল রাজনীতি জীবনে একটা স্পেসিফিক অভিযোগ দেখ। হ্যাঁ, পলিটিক্স করি আজকে থেকে 30 বছর আগে, আমার বয়স যখন একরকম ছিল। বিভিন্ন ঘটনার নেপথ্যে বিএনপি আওয়ামী লীগ ধাওয়া পাল্টা ধাওয়া হতেই পারে। আমার হাতে সময় নিয়ে নিলে আমি আরেকদিন আপনার সাথে অবশ্যই বসবো, এবং আমি একটু জানতে চাচ্ছি, যদি প্রধানমন্ত্রীর সমর্থন, আমি অবশ্যই আপনার কাছে আসবো, প্রধানমন্ত্রীর সমর্থন যদি আইভির উপর থেকে সরে যায় এখন বা ভবিষ্যতে বা কখনো, তখন কি আবার আপনিও সমর্থন সরিয়ে নিয়ে মারমুখী হয়ে যাবেন? না না, মারমুখী আমি কোনো সময় নাকি কোনো রকম রেজিগনেশনে চলে যাবেন? না না, আমি একটা কথা বলি, আমি একটা জিনিস বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, যেই মানুষের নিজস্ব আত্মসম্মান বোধ নাই সে কাউকে সম্মান করতে পারে না। আমি কিন্তু আমার নিজেকে খুব সম্মান করি এবং আমি চেষ্টা করি ইসলামে যে সমস্ত জিনিস নিষেধ আছে সেখান থেকে নিজেকে দূরে রাখা, বাট আমি ফেরেশতা না। নিজের প্রতি সম্মান বোধ থেকে নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে রাখার জন্য আসলে ভবিষ্যতে কোনো রকম রেজিগনেশনের কোনো চিন্তা ভাবনা আছে আপনার? আমি 22 তারিখ পর্যন্ত আমি আমার নেত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার ছোট বোনের জন্য আমার যা কিছু করার তা করব। 22 তারিখের পর কি শামীম ওসমান কোনো রকম পদত্যাগে যেতে যাচ্ছে? না, পদত্যাগে আমি কোনোদিন যাব না, বাট আমি দেখব আফটার 22, কারণ আমি এমন কোনো ভুল সিদ্ধান্ত করি নেই যে আমি পদত্যাগ করব। বাট আমি একটা জিনিস বুঝি যে ইথিক্স বলতে একটা জিনিস আছে। আমি খুব ইথিক্যাল লোক, আর আমার চাহিদা মিটে গেছে ভাই। আমার চাহিদা ছিল একটাই, বঙ্গবন্ধু হত্যার বিচারটা হয়ে গেছে। কিন্তু 22 তারিখের পর আপনি কোনো একটা সিদ্ধান্তে সম্ভবত আসবেন না। 22 তারিখের পরে আমার যে সিদ্ধান্তটা হচ্ছে সেটা হচ্ছে আমি আমার নেত্রীকে আমার মায়ের চেয়ে ভালোবাসি, এটা বলবো না, কিন্তু মায়ের চেয়ে কম ভালোবাসি না। কারণ আমার বাবার মৃত্যুর 1 ঘন্টা আগে আমাদের 3টা ভাইকে তার হাতে দিয়ে বলেছিলেন যে বঙ্গবন্ধু হত্যাকারীদের যদি মারতে যে আমার ছেলে মরে যায়, আমার তাতে কোনো দুঃখ নাই। সো উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন, বিশেষ করে আমি ওনার মতো দেশপ্রেমিক
ওনার মতো আল্লাহ আল্লাহ অনেক মানুষ আমি ধন্যবাদ। দেখিনি। আমার অনুষ্ঠানে একেবারে সময় নেই, আমি শুধু একটু ওনাকে জানতে ছেড়ে চাচ্ছি, যাবো কোথায় বলেন? আপনি কোথায় যাবেন? কিন্তু রাজনীতি থেকে হয়তো কিছুটা হয়তো অভিমানবশত ওনার মতো হয়তো চলে যেতে পারেন বোধহয়, আমরা আশঙ্কা করছি বা ধারণা করছি। না, যাবো না। আমি এখন আপনার কাছে ব্যাপারটা- শেষ জানতে চাই, শেষ প্রশ্ন, হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে কি মনে করেন? না, একটু কথাটা বলি, একটু বেশি বলার সময় নেই, না এক একটু মিনিটও সময় নাই। দিতে হবে। এক শামীম ওসমানের মিনিটও যে নাই। সময় দিয়েছেন সেই সময় আমাকে দিতে হবে। সেটা হলো যে স্পেসিফিক এলিগেশন তার বিরুদ্ধে আনতে পারবো এই 2001-এর বা 1996 আপনারা কেস দিছি এটা তো রাজনৈতিক ব্যাপার, সেটা আমি তার ঊর্ধ্বে থেকে বোমা হামলার কথা প্রধান আসামি বলবো। হয়েছেন না, আপনার কাছে। সেটা নিয়ে ওনার তার বোমা হামলা আমি মামলাগুলো নিয়ে প্রধান আমরা আসামি আরেকদিন হওয়ার বসবো। পরও আমি মনে করি এই ঘটনাটা খুবই মর্মান্তিক। এই ধরনের ঘটনা হওয়া উচিত না। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগটা আনলো, গরু বান কেটে দিছে এবং আরো ঘটনা করছে, সেই লোকই তো এখন না 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 তাদের সত্য না, তৈমুর ভাই, আপনি এই জায়গাটা আপনি সত্য কথা বলবেন। আমার হাতে এটা করেছে একেবারেই আপনার সময় এমপি, নেই। এক্স এমপি গিয়াসউদ্দিনের লোকেরা, আচ্ছা, আচ্ছা। যে আপনার আপন ছোট ভাই সাব্বিরকে হত্যা করিয়েছে। আচ্ছা, আচ্ছা। আপনি তার সাথে নেগোসিয়েশন করছেন রাজনৈতিক কারণে, আপনার বড় ছোট ভাইয়ের হত্যাকারীর সাথে রাজনৈতিক কারণে আপনি তার সাথে কথাটা বাঁচার শেষ চেষ্টা করতে আমি দাও। খুবই দুঃখিত, No, আমার I'm হাতে sorry, না না, আসলে- কথাটা শেষ করতে দাও। আমার সংবাদ না শুরু না হয়ে যাবে। কথাটা শেষ করতে দিন। এখন আমি এই জায়গাটা কথা হলো আশা যে করিনি। আমি মনে করি হাড্ডাহাড্ডি লড়াই হবে কিনা শুধু সেই অবশ্যই লড়াই হবে, কারণ মানুষ নারায়ণগঞ্জের যে উন্নয়ন জিয়াউর রহমান প্রথম শুরু করছে, এনটিডিসি নারায়ণগঞ্জ শহর উন্নয়ন কমিটি নামে একটা কমিটি করে, জিয়া হল 200 সজ্জা আপনি নিজেই বলছেন সেন্সিবল মানুষজন এই ইলেকশনে আরে দাঁড়াবে না। ভাই, সেটা তো অবস্থা পরিপ্রেক্ষিতে বলতে হয়। কিন্তু কথাটা হলো যে মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিবে এবং গণতন্ত্রের রায় দেওয়া আমরাও শুধু সেটি হাড্ডাহাড্ডি আশা করি, লড়াই আমরা নয়। সেটি ভাই, আশা করি। তৈমুর ভাই নিজেও বিএনপি ধানের শীষে- জিতবে। তৈমুর ভাই নিজেও ধানের শীষে ভোট দিবে না। এটা হলো তার পলিটিক্যাল টক। এটা আপনাদের দুজনকে সে অসংখ্য ধন্যবাদ। কথা বলার আপনি ছেড়ে সে আমরা কথা ভাতিজিরে বলে। ভোট তবে দিবেন। তবে আমরা আবারও বসবো 22 তারিখে নির্বাচনের পর। না, শামীম আমি ওসমান কি আমার সিদ্ধান্ত সাথে নিতে শামীম যাচ্ছেন সেটা ওসমানের কথা দেখার শেষ জন্য। হয় নাই। একটা- আপনি ওকে সহ আমাকে সহ একদিন বসান। আবার আমি আবার একটা 22 কথা তারিখে বলতে চাই। পর, শুনুন, 22 একটা কথা তারিখে পর। সুন্দর আমার কথা- হাতে আর একেবারে না, না, সময় নেই। সুন্দর পরিবেশের কথাটা একটা বলছে, সে একটা কথা বলছে আমার কাছে আমার ভালো হাতে লাগে। আর একেবারে আমার সময় কাছে নেই। ভালো লাগে, সেটা হলো যে নারায়ণগঞ্জকে একটা রোল মডেল হিসেবে তৈরি তবে করবেন। সে যদি মনে আজকের করে মতো শেষ আমাদের, করতে তবে এটা হচ্ছে, ভালো আমাকে কথা। সে জনতন্ত্র যদি মনে করে গণতন্ত্র। আমার- ধন্যবাদ সবাইকে।